তানিম, কি রে বাবা, তুই এখানে বসে খেলছিস আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। চল, তোর দাদু তোকে ডাকছে। মা এখানে কি করে মানুষ থাকে? এখানে তো ঠিকমতো নেটওয়ার্কও কাজ করতেছে না। এখানে এসেও তোর গেম খেলতে হবে বাবা? বাদ দে না, একদিন পর দাদু বাড়িতে আসলি একটু গ্রামটা ঘুরে দেখ, প্রকৃতি উপভোগ কর বাবা। চল। মা এই সময় আমার ভালো লাগছে না, প্লিজ চলো তো আমরা ঢাকায় ফিরে যাই। তাছাড়া এখানে ঠিকমতো বিদ্যুৎ থাকে না, মশার উপদ্রব, নেটওয়ার্কও ঠিকমতো কাজ করছে না। তাছাড়া দাদু অসুস্থ বলে নিয়ে আসলাম, দাদু তো এখন সুস্থ। প্লিজ চলো না আমরা ফিরে যাই। এখানকার গ্রামের মানুষগুলো কেমন জানি, চলো তো আমরা ফিরে যাই। এর আগেরবার তুই যখন এখানে এসেছিলি তখন তুই 2 বছরের শিশু ছিলি, সারাক্ষণ দাদুর কোলে খালি ঘুরতি। আর যেদিন আমরা ফিরে গেলাম সেদিন তোর সে কি কান্না। আর এখন তুই এত বছর পর আসলি, এবার তোর কিছুই ভালো লাগছে না। আর দেখ, এসব দেখে না তোর দাদু খুব মন খারাপ করেছে। আমার দাদু ভাই কি করে? কি আর করবে, ও তো ভিডিও গেম খেলছে, এই একটাই তো কাজ বাবা ওর। খেলুক না, ওরই তো এখন খেলার বয়স। দাদু ভাই, দাদু ভাই, তোমার এখন একটা গল্প বলবো, যে গল্প শুনে তুমি শিহরিত হয়ে উঠবা। যে জায়গাটায় বসে আছো এই জায়গায় বসে প্রথম যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঠিক এই জায়গাটায় গ্রামের কয়েকজন যুবক নিয়ে লতিফ মাস্টার মিটিং করে আমাদের যুদ্ধে যাবার জন্য উৎসাহিত করছিল। ঠিক এই জায়গাটায় দাঁড়ায় লতিফ মাস্টার কথা বলতেছিল। সরি দাদু, আসলে আমার ডাটা প্যাক শেষ হয়ে গেছে, আমাকে এখানকার একটু বাজারে যেতে হবে। আচ্ছা মা, তোমার অ্যাকাউন্টে টাকা আছে? রিচার্জ করাতে হবে। ও, আমি তাহলে বাদশা আঙ্কেলকে নিয়ে একটু বাজার থেকে ঘুরে আসি। আচ্ছা দাদু, আমি তাহলে যাই। বাবা, আপনি তাহলে গোসল করে নেন, আমি রান্নাঘরটা একটু দেখে আসি কি রান্নার ব্যবস্থা হলো। স্বজন হারার বেদনা একাকী ভার সইবে কি? হে অনাগত, তোমরা এর ভার কখনোই কি নেবে না? হে প্রগাঢ় পিতামহী, আমিও তোমার মতো বুড়ো হব, আমিও কালিদহে বেনে জলে বুড়ি চাঁদটারে করে দেব পার। কিছু দিব তোকে, ডাল একটু। এই যে মাছ। হ্যাঁ রাখো। বৌমা, জি বাবা। দাদুরে মাছের মাথাটা দাও। না না, আমি মাছে মাছে খাবো না। কাটা বাছার ভয়ে বাবা ও একদম মাছ খেতেই চায় না। কিন্তু শফিক তো মাছ খুব পছন্দ করতো। জি। ওর মা যেদিনকে রুই মাছের মাথা দিয়া মুড়ি ঘন্ট রান্না করতো, শফিকের আনন্দের সীমাই তো থাকতো না। দাদু ভাই মাছ পছন্দ করে না কেন বুঝতে পারলাম না। ওর মাছের প্রতি কোনো আগ্রহ নেই বাবা, মুরগির বড় বড় রান হলে খুব খুশি, আর ফাস্টফুডের প্রতি তার খুব আগ্রহ। আপনার ছেলে যখন দেশে ছিল তখন তো ছোটবেলা থেকে খুব চেষ্টা করেছে ওকে মাছ খাওয়াতে, কিন্তু কোনো ফলই হয়নি। শোনো দাদু ভাই, আমি যখন যুদ্ধে যাই তখন শফিকের বয়স 3 বছর।
সে তখন তার মায়ের লগে নানি বাড়ি গিয়া থাকতো। বাজার টাজার তো তখন বসতো না। শফিক প্রতিদিন ভাত খাওয়ার সময় মাছের জন্য কান্নাকাটি করত। তখন নাকি তোমার দাদি প্রতিদিন পুকুর থেকে মাছ ধরত, তারপর তোমার বাবারে মাছ দেওয়া ভাত খাওয়াইতো। আমি যে যুদ্ধ থেকে ফিরে আমু সে নিশ্চয়তা ছিল না তো। দেশ স্বাধীন করে ফিরে এলাম ঠিকই, কিন্তু পাটা হারাইলাম, যে কারণে আর জাল পাইতাম, মাছ ধরতে পারতাম না। শফিক যখন কান্নাকাটি করতো তখন ওই বড়শি দিয়ে মাছ ধরতাম। দূর দাদু, তোমার এসব গল্প না অনেক বোরিং। এসব গল্প নাটক, বইয়ের পাতায়, সিনেমায় বহু দেখেছি। না, খাবো না। তানিম, সরি, ওর খাওয়ার শেষ হয়েছে বোধহয়। আপনাকে মাথাটা দিই। মাথাটা রেখে দিন। নানিন ভদ্র চলে গেছে ঘরের ভিতরে। কই দেখি, দেখি দেখি দেখি। আরে এটা তো চাবি লাগবে। মা, মা, এই তালার চাবি কোথায়, কার কাছে? এই চাবি তো তোর দাদুর কাছে। আমার দাদু তো। দেখি এভাবে খোলা যায় কিনা। হেই হেই, ওই ঘরে তোমরা কেউ ঢুকবে না। দাদু, আমাদের বলটা। বল বল আমি বুঝি না, ওই ঘরে তোমরা কেউ ঢুকবে না। এখানে যাও, যাও এখান থেকে। মা, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। আমি এখনই ঢাকায় ফিরে যাবো। তোমাকে ছাড়ো। আমার ব্যাগ কোথায়? আমার ব্যাগ কোথায়? না, তুমি কোনো কথা বলবে না। আমি এক্ষুনি ফিরে যাবো। আরে না বললাম না, তো যাবো। তানিম, ইস, তানিম, ধুৎ। আমি তো তোকে তোর চাচার কথা বলেছি দুই একবার। তার নাম ছিল রফিক। তোর বাবার চাইতে 10-11 বছরের বড়। মুক্তিযুদ্ধ শুরু হবার পর তোর দাদু যুদ্ধে চলে গেল, আর তোর চাচাও ওই কিশোর বয়সে যুদ্ধে চলে গিয়েছিল। কতইবার বয়স হবে, তোরই মতন বয়স, কিন্তু আর ফিরে আসেনি। একটা অপারেশনে কয়েকজন শিশুকে উদ্ধার করতে গিয়ে তোর চাচা জীবন উৎসর্গ করেছিল। যুদ্ধ শেষ হলো, তোর দাদু ফিরে এসছে, কিন্তু তোর চাচা আর ফিরে আসেনি। তোর চাচার দেহ খুঁজে না পেলেও তোর দাদু তার অনেকগুলো স্মৃতি সংরক্ষণ করেছিল। যা কিছু উদ্ধার করতে পেরেছিল সবকিছু ওই ঘরটাতে সে সংরক্ষণ করে রেখেছে। আর একা একা গিয়ে সেখানে বসে থাকে মাঝে মাঝে, কাউকেই যেতে দেয় না। আমার মতো বয়সে সে যুদ্ধে চলে গিয়েছিল? হ্যাঁ সত্যি আমার মতো বয়স ছিল তার? হ্যাঁ বাবা, তুই তোর দাদুর উপর রাগ করিস না বাবা। তোর চাচা যুদ্ধে শহীদ হলো, আর যুদ্ধের কিছুদিন পরপরই তোর দাদিমাও মারা গেলেন। আর তোর বাবা তো সেই ছোটবেলা থেকে ঢাকায় লেখাপড়া করেছে, আর এখন এতদিন থেকে বিদেশে। নিঃসঙ্গ মানুষটা, শহীদ মুক্তিযোদ্ধা তোর বড় আব্বুর স্মৃতি আঁকড়েই তো বেঁচে আছে।
আজ আমার বাবা আমাদেরকে নানু বাড়িতে রেখে মুক্তিযুদ্ধে চলে গেল। নানু বাড়ির সবাই খুব দুশ্চিন্তায় আছে। মায়ের যেন মন খুব খারাপ। এদিকে আমার স্কুল বন্ধ হয়ে গেছে, কি করব কিছু ভেবে পাচ্ছি না। চিন্তা করলাম বাবা না আসা পর্যন্ত আমাদের প্রতিদিন প্রতিক্ষণ আমি এই ডায়েরিতে লিখব, যাতে বাবা এই ডায়েরি পড়ে আমাদের প্রত্যেকটা মুহূর্ত অনুভব করতে পারে। দেশের এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে বাবা আমাদের রেখে মুক্তিযুদ্ধে গেল কেন, তা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। দেশ রক্ষা করার দায়িত্ব সবার, যা তেমন সত্য। আমাদের রক্ষা করার দায়িত্ব তো বাবারই ছিল, তাও তো সত্য। তাহলে বাবা কেন আমাদের অরক্ষিত রেখে গেল? এইসব ভেবে বেশ রাগ হচ্ছিল বাবার ওপর। তাছাড়া আমার ছোট ভাই শফিক, যার বয়স মাত্র 3 বছর, আমার মাথায় কিছুতেই কাজ করে না। সেই শফিক বাবার বুকের উপর ঘুমায়, সেই শফিককে রেখে বাবা যেতে পারলো? বাবার কাছে সন্তানদের থেকে দেশ বড় হয়ে গেল। এইসব ভেবে আমার বেশ কান্না পাচ্ছিল। আরেকটু আরেকটু আরেকটু। এই, তুই যে এই ডায়েরিটা বের করে আনছিস, দাদু জানতে পারলে কিন্তু খুব রেগে যাবে, চিল্লাচিল্লি করবে। তুই যা, এটা জায়গা মতন রেখে দিয়ে আয়। তোর দাদু রেগে গেলে আমি তখন কিন্তু আর সামাল দিতে পারবো না। তাছাড়া তোর বাবাও যদি জানতে পায়, খুব রেগে যাবে। মা, এটা আমার বড় আব্বার ডায়েরি। সে যেমন দাদুর সন্তান, বাবার ভাই, তিনি আমার তো চাচ্চু মা। আমার তো জানা দরকার তার সম্পর্কে। আমার দাদু একজন মুক্তিযোদ্ধা, আমার বড় আব্বা একজন শহীদ মুক্তিযোদ্ধা। আমি যদি তার সম্পর্কে না জানি, না শুনি, তাহলে অন্যরা কেন জানতে যাবে, শুনতে যাবে? তাছাড়া এটা আমার দেশের গল্প, এটা আমার পরিবারের গল্প মা। আমাকে যে জানতেই হবে। এখন তুমি যাও তো, আমাকে একটু পড়তে দাও প্লিজ। আরেকটু খা। যাও। তোর পড়া হয়ে গেলে পানি নে। পড়া হয়ে গেলে আস্তে করে আবার জায়গা মতন রেখে দিবি, কেমন? দাদু যেন কিচ্ছু টের না পায়। বাবা যুদ্ধে যাবার প্রায় 1 মাস হয়ে গেছে। নানা ভাই যতটা সম্ভব মাছ, মাংস, শাক, সবজি
জোগাড় করে আনেন, কিন্তু মা তা কিছুতেই মুখে তুলেন না। মায়ের শুধু একই কথা, তোর বাবা কই আছে, কি করতেছে, কি খাইতেছে, আর আমি এখানে বসে বসে মাছ মাংস খাবো। মায়ের চোখে জল গড়িয়ে এলো। এতদিন আমার একটু একটু করে বাবার জন্য খারাপ লাগতে শুরু হলো। সত্যি তো, কোথায় কি অবস্থায় আছে বাবা? আমার নানু ভাইয়ের একটা রেডিও ছিল, সারাদিন নানু ভাই খবর শুনতো, বিশেষ করে বিবিসি, চরমপত্র, এইসব। পাকিস্তানিরা আমাকে দেশের উপর কি যে নির্যাতন অত্যাচার করেছে তা আমি ঠিক একটু একটু বুঝতে লাগলাম। নানু ভাইয়ের সাথে এগুলো শুনে শুনে আমি যেন দেশ নিয়ে চিন্তিত হতে লাগলাম। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ কেউ যেন তাদের অত্যাচার থেকে রেহাই পেল না। আমি যেন দিন দিন অন্য মানুষ হয়ে উঠলাম। বৌমা, এই যে তোমাদের জন্য ট্রেনের টিকিট আনলাম, সকাল 9টায় ট্রেন। আর দাদু ভাইয়ের জন্য দেশি মুরগি আনলাম। আচ্ছা স্যার, মুরগি কি এখন জয় করে ফেলাবো? আর না না, বৌমা যখন বলবে তখন জয় করিস। রাখো, আমি দেখছি, রান্নাঘরে রাখো। আজকাল দেশি কিছুই গ্রামে পাওয়া যায় না। দেশটা কেমন যেন নষ্ট হয়ে গেছে বৌমা। আপনি খামোখাই কষ্ট করতে গেলেন বাবা। আপনার দাদু দেশি মুরগি একদমই পছন্দ করে না, মানে কদরই তো বোঝে না। ওই পছন্দ করে ফার্মের চিকেনের রান, নরম তো। রাবেয়ারে কইছি রাতে আইবে, ওই পিঠা মিঠা তোমার জন্য বানাইব। আর 2টা দিন থেকে গেলে কিন্তু খেজুরের রসটা উঠে যাইতো। আমি তো কয়দিন বেশি করে থাকবো বলে আসছিলাম বাবা, কিন্তু তানিম যে কেন এমন বেঁকে বসলো। কি আর করবো বৌমা, শফিকটা বিদেশে থাকে। তোমরা আবার কবে আইবা, এমন হইতে পারে আমার লগে আর তোমার কন্যা খানাও হইতে পারে। এমন কথা বলবেন না তো বাবা। আল্লাহ আমার হায়াত আপনাকে দান করুক। এসব বইল না বৌমা, আমরা সবাই নিয়তির দাস। তোমার একটা কথা বলি, শফিকের উপর আমার কোনো ভরসা নাই। আমার মারা যাওয়ার পর রফিকের স্মৃতির অবশিষ্ট তুমি সংরক্ষণ করবা। যদি তোমাকে পোলাপান, নাতিপুতি, তাদের বংশের বীরদের সম্পর্কে জানতে আগ্রহ জানায়, তখন তাকে দিবা। ইতিমধ্যে অগণিত মুক্তিযোদ্ধা তাকে সব ইতিহাস কালের গহ্বরে হারায় গেছে সংরক্ষণের অভাবে। তাই তোমার কাছে অনুরোধ করলাম। আর যদি এগুলো তোমার জঞ্জাল মনে হয় তাহলে আগুনে পুড়ে ফেলায়। বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি রফিকের সব স্মৃতি সংরক্ষণ করব। আর শুধু রফিক কেন, আমি আপনার স্মৃতিও সংরক্ষণ করব বাবা। আল্লাহ তোমার ভালো করুক মা, আল্লাহ তোমার ভালো করুক। তোমার উপর আমার ভরসা আছে। গত 7 দিন ডায়েরি লেখা সম্ভব হয়নি। এই কদিন নানুদের গ্রামে অনেক কিছু ঘটেছে। রাজাকার অনেক অত্যাচার করতেছে গ্রামে। যেসব বাড়ি থেকে মুক্তিযুদ্ধের জন্য মানুষ গিয়েছে, সেসব বাড়ি থেকে তারা লুট, খুন, রাহাজারি করতেছে। সাধারণ মানুষের বাড়িতে গিয়ে অনেক অত্যাচার করতেছে তারা। গত 3 দিন আগে এক হিন্দু বাড়িতে গিয়েও তারা আগুন জ্বালিয়ে দিয়েছে। কিছু সংখ্যক হিন্দু মেয়েদের তুলে নিয়ে গিয়েছে। সে আতঙ্ক কাটতে না কাটতে গতকালকে নানু বাড়িতে এসে তার আগুন জ্বালিয়ে দিয়েছে। নানু ভাই সামনে গিয়ে বাধা দিয়েছিল,
তার নানু ভাইকে গাছের সাথে বেঁধে জ্যান্ত আগুন জ্বালিয়ে দিয়েছে। তারা মাকে খুঁজতেছিল। তারা নাকি বাবার কথা জানতে পেরেছে, বাবা মুক্তিযুদ্ধে গেছে। মা অনেক কষ্টে আমাকে আর ছোট ভাই শফিককে নিয়ে আমার খালা বাড়িতে পালিয়ে এসেছে। এদিকে মা বাবার চিন্তায় শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে প্রায়। আমার খালু একজন মসজিদের ইমাম, সে মুক্তিযোদ্ধাও না, রাজাকারও না। তাই সেখানে মাকে কিছুটা নিরাপদ মনে হচ্ছে। আমি এতদিনে বুঝে গেছি বাবা কেন মুক্তিযুদ্ধ করতে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মুক্তিযুদ্ধে যাব, দেশকে পাকিস্তানি হানাদার ও দেশি রাজাকারদের হাত থেকে মুক্ত করতে। তাছাড়া আমি জেনে গেছি আমার মতো অনেক যুবক ইতিমধ্যে যুদ্ধে চলে গেছে। এই ডায়েরিতে এটা হয়তো আমার শেষ লেখা। এই গ্রামের 2-3 জন যুবকের সাথে আমার কথা হয়েছে, যারা আজ রাতে মুক্তিযুদ্ধের ট্রেনিং নিতে যাবে বর্ডারে। আমি তাদের সাথে যাব। মা, ডায়েরির এই পাতাটাই আমার লেখা শেষ পাতা। এই পাতাটা শুধুই তোমার জন্য মা। মা, আমি যুদ্ধে যাচ্ছি। বাবাকে আমি ফিরিয়ে নিয়ে আসবো, আর সাথে নিয়ে আসবো স্বাধীনতা। যদি আমি ফিরে না আসি, তুমি কাঁদবে না, কারণ মাটিতে কান পাতলেই তুমি শুনতে পাবে আমার শেষ নিঃশ্বাসের শব্দ। কেননা আমি যদি যুদ্ধে মারা যাই, আমার রক্ত মাংস সবে মাটিতে মিশে যাবে। আর যদি ওদের বোমের আঘাতে পুড়ে যাই, তাহলে এই বাতাসের সাথে মিশে তোমার পাশে পাশে ঘুরবো মা। তোমায় বড্ড ভালোবাসি মা। দাদু, এত রাতে আমার ঘরে ঘুমা নাই? দাদু, খিচুড়ি রসের পায়েস না খেয়ে যেতে ইচ্ছে করছে না। হ্যাঁ? কালকে টিকিটটা তুমি ফেরত দিয়ে দাও। তাছাড়া গ্রামটা তো আমার, গ্রামটা ঘুরে দেখতে হবে, তাই না? কি আমাকে গ্রামটা দেখাবে না তুমি? নিশ্চয়ই দাদু ভাই, নিশ্চয়ই নিশ্চয়ই যাবো। আরে না না, আমার দাদু একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তবে শুনলে অবাক হবি, আমার বড় আব্বাও একজন মুক্তিযোদ্ধা ছিলেন। বড় আব্বা মানে হলো বড় চাচা। তিনি আমাদের মতো বয়সে যুদ্ধ করতে গিয়েছিলেন, তবে ফিরে আসতে পারেননি, শহীদ হয়েছিলেন। তবে এক্সাইটিং বিষয় হলো কি জানিস, আমি বড় আব্বার ডায়েরি খুঁজে পেয়েছি। শোন, আমি এটা নিয়ে কাজ করতে চাই। আচ্ছা শোন, আমি ফ্রি হয়ে না তোদের সাথে পরে কথা বলবো। ঠিক আছে, রাখছি তাহলে। কি দাদু ভাই, তুমি দেখি আমার আগেই রেডি হয়ে গেছো। বিদ্রোহী কবি বলেছেন না, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? তাই তো জেগে উঠলাম, তবেই তো সকাল হলো। বাহ,
দারুণ কথা কইছো তো। দেখতে হইব না, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মিলে কথা। হ হ, হ। চলো দাদু ভাই, বৌমার একটু সাহায্য করিস। আচ্ছা আয়। চলো। আচ্ছা দাদু, তুমি কিভাবে যুদ্ধ গেলে, কোথায় বন্দুক পেলে, বা কিভাবে তোমরা এই যুদ্ধ করলে? প্লিজ একটু বলো না। এগুলো তো সব বিরক্তিকর গল্প দাদু, এইসব শুই না কার কি লাভ। দাদু, আমি সত্যি সরি সেদিনকার ঘটনার জন্য। প্লিজ একটু বলো না। গল্প শুনবি? শোন দাদু। দাদু ভাই, এই যে এইখানেই ছিল লতিফ মাস্টারের বাড়ি। লতিফ মাস্টারই প্রথম আমাদের গ্রামে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেছিল। প্রথম মিটিং তো হয়েছিল আমাদের পুকুর ঘাটে। আমরা 22 জন প্রথম ট্রেনিং করতে গেছিলাম। আমাদেরকে পাঠানো হয়েছিল সাতক্ষীরা সীমান্তে। ফরকান আলী নামের একজন মুক্তিযোদ্ধার নেতৃত্বে আমরা ওপারে গিয়া ট্রেনিং শেষ করে ফিরে আসা যুদ্ধে যোগ দিই। আচ্ছা, লতিফ মাস্টার কি এখনো বেঁচে আছে? সেটাই অনেক মর্মান্তিক দাদু। আমাদের যাওয়ার পরও লতিফ মাস্টার আরো যুবকরে যুদ্ধে পাঠাইছিল। এই খবর পায়া রাজাকাররা পাকিস্তানি হানাদার দিয়া তার বাড়িতে আক্রমণ করছিল। পাখির মতো গুলি করে সবাই মারে, তারপর পুরো বাড়িটারে আগুন জ্বালায় দেয়। লতিফ মাস্টারের গুলিবিদ্ধ দগ্ধ লাশ টেনে পাই কইরা বাজারে নিয়ে যায় সবাই দেখানোর জন্য। এই ঘটনা ঘটে জুনের শেষ দিকে। আমরা খবর পাই জুলাইয়ের প্রথম দিকে। তারপর আমরা প্রতিশোধ নিতে গ্রামে আসি। এক একটা রাজা করে গুলি গুলি করে। আর এই অভিযানে সবাই জানতে পারি তোর বাবার নানুর বাড়িতে রাজাকাররা হামলা করে আমার শ্বশুর গাছের সঙ্গে পাঠায় আগুনে পোড়াই দিয়েছিল। তার পোড়া দেহটারে বেনট দিয়ে খুঁচায় তার মৃত্যু নিশ্চিত করছিল। এও জানতে পারি রফিক আমারে খুঁজতে মুক্তিযুদ্ধে যোগ দিছে। তোর দাদি তোর বাবারে কোলে নিয়া পাশের গ্রামে এক খালার বাড়িতে আশ্রয় নিছে। আমার প্রচন্ড ইচ্ছা থাকার পরও আমি তোর দাদি আর তোর বাবারে এক নজর দেখতে পারি। তুমি চেষ্টা করেছিলে দাদু? হ, চেষ্টা করছিলাম। কমান্ডারের অনুরোধ করে গিয়েছিলাম তোর দাদির খালা বাড়ির পাশে। কিন্তু রাজাকাররা কেমনে যেন টের পায়া আমাদেরকে আক্রমণ। সেই যাত্রায় আমি পায়ে গুলি খাইয়া ফিরে আসি। কিন্তু তোর দাদি আর তোর বাজারের মুখটা আমি দেখতে পারিনি। এইখানে একটা কালভার্ট আছিল।
সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমরা ওইটা এসা মুক্তিযোদ্ধারা গুড়ায় দিছিলাম। অক্টোবর শেষের দিকে পানি কম থাকতো বইলা অনেক দূর থেকে লাল পানি দেখা যেত। রক্ত, বাঙালি রক্ত, হিন্দুর রক্ত, মুসলমানের রক্ত একাকার হয়ে যেত মিশে। আমরা সেপ্টেম্বর অক্টোবর মাসের মাঝামাঝি আইসা এই কালভার্ট গুড়াই দিছিলাম। তার ঠিক 3 দিন পর আইসা ওরা যে স্কুলে ক্যাম্প করছিল ওই ক্যাম্প আমরা আক্রমণ করছিলাম। ভয়ঙ্কর এক যুদ্ধ হয়েছিল। আমাকে 21 জন মুক্তিযোদ্ধা মারা গেছিল সেই যুদ্ধে। ওদের ক্যাম্প আক্রমণ করা 57 জনের আমরা গুলি করে মারছিলাম। আর ওই ক্যাম্প থেকে 17 জন নারীরা আমরা উদ্ধার করছিলাম, সবাই বিবস্ত্র। ওরা শুধু আমাকে রক্ত নাই রে দাদু, ওরা আমাকে সম্ভ্রম খাইরা নিছে। শুধু তাই না, পরাজয় যখন নিশ্চিত জানছে তখন আল বদর আল শামস এরা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদেরকে ধৈর্য হত্যা করছে। চিন্তা করতে পারো দাদু, পৃথিবীর ইতিহাসে এত কলঙ্কজনক অধ্যায় আর নাই। প্রাচীন কাল থেকে যুদ্ধ হয়, কেউ হারে কেউ জেতে, কিন্তু পরাজয় নিশ্চিত জেনে এই জাতির জ্ঞান ও মেধাকে শূন্য করার জন্য জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করবার মতো জঘন্য কাজটা করেছিল এই পাকিস্তানি সেনা আর এদেশের দোসররা। পৃথিবীর ইতিহাসে এত কলঙ্কজনক অধ্যায় আর নাই। তাই তো এ জাতি আজও দিগ্ভ্রান্ত। সেই দোসররা মুক্তিযুদ্ধের উপরে এখনো আঘাত করেই যাচ্ছে। দাদু ভাই, এদেশের তরুণ প্রজন্ম যদি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ না করে তাহলে অচিরেই আরো অন্ধকারে নেমে যাবে আমাদের দেশ, আমাদের জাতি। বাবা একটা পিঠে দেবো? দাও, জুতোই পিঠে আমার খুব প্রিয়। বৌমা, একবার হয়েছিল কি জানো, মেলা রাইতে আমার পিঠে খাইতে ইচ্ছা করলো। তখন তোমার শাশুড়ি তার বাপের বাড়ি। কি করুম, গেলাম। রাতে সব ঘুমান, হেরে যে ডাকবো সাহসও পাই না। ভাবলাম রস শীতে খেতে গেলে তো রস চাইবো। পাশের একটা গাছে উঠতে পড়লাম। ওমা, একটা বাদুর মাথার মধ্যে পইরা যায় কাদা মারা মাইকা এর মধ্যে এই গাছ থেকে নামায়া যায়া জানলা একটু করে তোর দাদিরে ডাকছি। এত আমার দেখায় অবাক, হাসতে হাসতে তয় সে কিন্তু ওই রাতেই আমারে ওই রস চিতাই খাওয়াইছিল। ব্যবসা বাবা পিঠা হয়ে গেছে। বাবা নেন, গরম দেখেন দেখেন পাশিটা নেন। হ্যাঁ বাহ, কতদিন পর খাওয়া হচ্ছে। আচ্ছা দাদু, তোমার সাথে বড় আব্বুর যুদ্ধের ময়দানে দেখা হয়েছিল? না রে দাদু, বাগানের লগে আমার কোনোদিন আর দেখা হয় না। দুটো বাচ্চা বাড়িতে রাখা স্বাধীন দেশ দেবো বলে একটা যুদ্ধ করছিলাম। ফিরে এসে সেই বাগানের মুখ আমি আর দেখতে পেলাম না। তো দাদিরাও আমি হারাইলাম। ওই খালার বাড়িতেই তোর দাদি স্বামী সন্তানের দুশ্চিন্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল। আমি ওখানে যাইয়া শুধু শফিককে কোলে তুলে নিয়েছিলাম আর পাইছিলাম রফিকের ডায়েরিটা।
তাই দুঃখ ভুলে যাই যখন ভাবি যে আমিও বীর সন্তানের পিতা, যে কিশোর নিজের জীবন দিয়েছিল দেশের জন্য, দেশের জন্য উৎসর্গ করছিল। সময়টা 1971 সালের মার্চের শেষ দিক। পাকিস্তানি হানাদাররা ঝাঁপায় পড়ছিল আমাদের শান্তশিষ্ট দেশটার উপর। দাও দাও করে জ্বলতেছিল আগুন, সেই আগুনের আস আমাকে গেরমও এসে পড়ছিল। লতিফ মাস্টার আমাকে লইয়া মিটিং করে প্রথম আমাদের যুদ্ধে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছিল। ওই যে আমাকে পুকুর ঘাটের পাশে প্রথম দাঁড়ায় সে আমাদেরকে বক্তৃতা দিচ্ছিল। আমরা দেশ বাঁচানোর জন্য, মায়ের ইজ্জত বাঁচানোর জন্য অন লয়া ছুটে গেছিলাম। সে সময় বাড়ির মানুষজন ছিল খুব আতঙ্কে। আমরা পালায় গেছিলাম রাতের বেলায় যুদ্ধে। তারপর সেইখান থেকে বর্ডার থেকে ট্রেনিং শেষ করে ফিরে এসে যুদ্ধে যোগ দিলাম। যুদ্ধ করছি, এত যুদ্ধ দেখছি, বাড়ি সন্তান সবাই ভুইলা যায়, চোখের কামড়, পানির ভেতর রাতের পর রাত থেকে আমরা অ্যাম্বুশ করছি। হারাইছি অনেক লোক, কিন্তু দেশ বাঁচানোর জন্য নিজেদের সবকিছু আমরা ত্যাগ করছি। আজ আমি পা হারাইছি, আফসোস নাই, কিন্তু স্বাধীনতা পাইছি তোমাদের জন্য। বাংলার স্বাধীনতার তো আমরাই আয়না দিছি। এরপর থেকে কত দূর আমরা গেছি, কত কিছু গেছি, কত। আজ তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমরা যে স্বাধীনতা অর্জন করে রেখে গেছি, এটার মান রাখার দায়িত্ব কিন্তু তোমাকে। তোমরা যদি মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালি না করে তুলতে পারো, বাংলাদেশে বাংলার সোনার ভূমি না করে তুলতে পারো, তাহলে আমাদের এই যুদ্ধ যে বিফলে যাইব বাবা। তোমরা দেশ স্বাধীন, দেশ মাতার জন্য যে কোনো পণ করবা, এই মুক্তিযোদ্ধার চেতনা তোমাদের ভেতরে থাকতেই। তোমরা এই দেশকে, বাংলাদেশকে সুন্দর করে গুছায় রাখার জন্য আমাদের যে চেতনা যদি তুমি ধারণ করে না রাখতে পারো, সবচেয়ে হারায় যাবে রে বাপ। এই যে যুদ্ধ করছি, এই যে পা হারাইছি, এই যে সংসার সব হারাইছি, কোনো কিছু আশায় না। শুধু এই দেশটারে আমার মায়ের দেশ, আমার বাংলাদেশ দেখার জন্য, তোমাদের মুখের সুন্দর হাসি দেখার জন্য। এই হাসি তোমরা মিটাইয়া দিও না। এই হাসির মধ্যে বাইচা থাকবো আমরা। তোমাদের কাছে আমার বিনতি, তোমরা আমাকে ভুলে যাইও না, যুদ্ধ ভুলে যাইও না, মা বোনের সম্ভ্রমে আরতি ভুলে যাইও না। তোমরা বাংলাদেশটারে তুলে ধরে রাখো, নিজেদের বুকে রাখো, কাঁধে করে রাখো, তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো। মুক্তিযুদ্ধের একটি গল্পকেও আমরা হারিয়ে যেতে দেব না। মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতিটি কণা আমরা সংরক্ষণ করে রাখবো আগামীর জন্য। আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার দাদু একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, আমার চাচু একজন শহীদ মুক্তিযোদ্ধা। আমি তাদের ইতিহাস রক্তমাটির ঘ্রাণ নামক এই ওয়েবসাইটে আপলোড করেছি। আপনি আপনার পরিবারের মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ করছেন তো? যদি না করে থাকেন, আমার এই ওয়েবসাইট সবার জন্য উন্মুক্ত রইল। রাষ্ট্র তার দায়িত্ব পালন করছে তার নিয়মে, কিন্তু আমাদেরও তো কিছু দায়িত্ব রয়েছে। আপনি আপনার পরিবারের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরুন, বা আপনার জানা বা দেখা কোনো মুক্তিযুদ্ধের ইতিহাস বলে যান, যেন মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসের এক বিন্দু কালের অন্ধকারে হারিয়ে না যায় বা কেউ বিকৃত করতে না পারে। আবারও দেখা হবে নতুন কোনো মুক্তিযুদ্ধের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন।
যে দেশের জন্য যুদ্ধ করছি আমরা, যে দেশের জন্য মুক্তিযোদ্ধারা জীবন হারাইছে, মা বোনেরা সম্ভ্রম হারাইছে, সেই দেশ আর দেশের মানুষের কাছে আমাদের এইটুকু চাওয়া যে তারা যেন আমাদেরকে মনে রাখে। তোমাদের মতো নব প্রজন্ম থেকে প্রজন্মের মাধ্যমে আমরা চিরদিন বেঁচে থাকতে চাই।